তো কন্ডাক্ট্যান্সের ফোর্থ ভিডিওতে আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কোহলরাউস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন, অর্থাৎ যে কোনো আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোহলরাউসের ল এবং তার অ্যাপ্লিকেশন পার্টটা, তার প্রয়োগগুলো আমাদের আজকের পড়ার বিষয়বস্তু ঠিক এটাই। চলো শুরু করা যাক। আমরা লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেটা কি ছিল না, সেটা ছিল যে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য, সেটা স্ট্রং হোক বা উইক হোক, তীব্র অথবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার অসীম লঘুতায় তার মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার মানগুলো ঠিক কিরকম ভাবে ভ্যারি করে। তো আমি ওটাকে জাস্ট একটু স্মরণ করে নিয়ে আমি এই সূত্রের মধ্যে আসতে চাইছি। তো দেখে নেবো প্রথমে যে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা বলতে আমি কি বুঝেছিলাম। হাইপোথেটিক্যালি ইনফাইনাইট ডাইলিউশনের কনসেপ্টটা আমার যে কোনো ইলেকট্রোলাইট, সেটা হতে পারে স্ট্রং বা হতে পারে উইক, এই যে কোনো ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই ঠিক এটা কি না, যদি আমি ধরে নিই যে এইটা আমার একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এইটা আমার একটা উইক ইলেকট্রোলাইট অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। আমরা পাশাপাশি যদি এরকম দুটো তড়িৎ বিশ্লেষের দ্রবণ ভাবি, তাহলে আমরা যদি প্রথমে আরো একবার তার ইনফাইনাইট ডাইলিউশনে তার কন্ডাক্ট্যান্সটার কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নিতে পারি, তাহলে কোহলরাউস লটা আমার কাছে পড়া খুব ইজি। কিরকম না, এটা যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় আর এটা যদি উইক ইলেকট্রোলাইট হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের ক্ষেত্রে সাপোজ NaCl সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ভিতর থাকবে কি Na+Cl-। সাপোজ এটা ধরো অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ CH3COOH। আমি কি দেখেছিলাম না, তীব্র বা মৃদু যে কোনো তড়িৎ বিশ্লেষ্যই হোক না কেন, তার অসীম লঘুতার কনসেপ্টটা ছিল আমার কাছে এইরকম, যেহেতু দ্রবণকে লঘুকরণের সাথে সাথে তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা অলরেডি 100% আয়োনাইজড অবস্থায় ছিল দ্রবণে, সেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর লঘুকরণের সাথে সাথে আয়নগুলোর ভিতরের ডিস্টেন্স অফ সেপারেশন মানে সেপারেশনটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা আয়ন অন্য একটা আয়নের প্রভাব থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারছে। তার ফলে সেই দ্রবণে থাকা আয়নগুলো স্বাধীনভাবে গিয়ে তড়িৎদ্বারের দিকে ছুটে যেতে পারছে এবং চার্জটাকে ক্যারি করে নিয়ে যেতে পারছে। এইটাই ছিল আমার কাছে কনসেপ্ট, যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার অসীম লঘুতার কনসেপ্ট ঠিক এটা, অর্থাৎ অসীম লঘুতায় যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ বলতে সেই রকম কোনো দ্রবণকে বোঝানো হবে যে দ্রবণে ওই ইলেকট্রোলাইট থেকে উদ্ভূত আয়নগুলোর প্রত্যেকের প্রভাব মুক্ত হতে পেরে স্বাধীনভাবে আচরণ করতে পারে। ঠিক এই একই কনসেপ্ট যদি আমি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দেখি, আমরা এটাও ঠিক কি বলেছিলাম না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেহেতু ডাইলিউশনের সাথে সাথে অসওয়াল্ড ডাইলিউশন ল অনুযায়ী তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট ইজ CH3COONA COO- এখানে যেমন সোডিয়াম ক্লোরাইডটা 100% ডিসোসিয়েট হয়ে Na+Cl- এ ভেঙে গিয়েছিল, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তারা কিন্তু এই রকম একটা সাম্যাবস্থায় বিরাজ করছিল, এবং তার ফলে যে ঘটনাটা আমার ঘটেছিল, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যখনই আমি ডাইলিউশন করছি, লঘু করছি, তখন কিন্তু এই সাম্যাবস্থাটা ক্রমশ ডান দিকে সরে গিয়ে তার বিয়োজন মাত্রাটাকে বাড়াতে চলেছে। বিয়োজন মাত্রা বাড়ানোর অর্থ হচ্ছে এই আয়নের সংখ্যাটা দ্রবণে বৃদ্ধি পাচ্ছে। ঠিক একই সাথে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আয়নগুলোর ভিতরকার ডিস্টেন্সটা অফ সেপারেশনটা বেড়ে যাচ্ছে, বা আয়নগুলোর ভিতরকার ইন্টারাকশনটাও কিন্তু একে অন্যের থেকে এই আকর্ষণটা আস্তে আস্তে একটা আয়ন অন্য একটা আয়নের আকর্ষণ থেকে মুক্ত হতে চাইছে।
অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি তার ইনফাইনাইট ডাইলিউশনের কনসেপ্টটা দেখি, তাহলে সেখানে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বলতে পারি তার ইনফাইনাইট ডাইলিউশন হচ্ছে সেই কন্ডিশনটা যে কন্ডিশনে গিয়ে এই অ্যাসিটিক অ্যাসিড 100% ডিসোসিয়েশনের কাছাকাছি চলে যায়, অর্থাৎ আর আয়ন মানে ডিসোসিয়েশন বাড়ানোর স্কোপ আর থাকলো না যার, অর্থাৎ সে ডিসোসিয়েশনটা বাড়াতে 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 একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেল, ফার্দার ডিসোসিয়েশন হওয়া সম্ভব নয় ঠিক যে পয়েন্টে গিয়ে। অ্যাট দ্য সেম টাইম ওই একই সাথে এই আয়নগুলোর ভিতরকার ইন্টারাকশনটাও যে সময় গিয়ে মিনিমাম হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, অর্থাৎ যে অবস্থায় গিয়ে এই আয়নের প্রভাব মুক্ত হয়ে বেরিয়ে চলে আসতে পারলো। অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার ইনফাইনাইট ডাইলিউশনের ক্ষেত্রে দুটো কন্ডিশন। ফার্স্ট হচ্ছে যেখানে ডিসোসিয়েশনটা টোটালি ধরতে পারি 100% কমপ্লিট হয়ে গেছে, ফার্দার ডিসোসিয়েশন হওয়ার কোনো জায়গা নেই, অর্থাৎ ফার্দার আয়নের সংখ্যা বাড়ার কোনো অপশন নেই, বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ অ্যাপ্রক্সিমেটলি আমি ধরতে পারি কত 1। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে জাস্ট স্ট্রং ইলেকট্রোলাইটের মতো। এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা বিয়োজিত হয়ে আয়নগুলো তৈরি করেছিল, সেই আয়নগুলো কিন্তু একে অপরের প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচরণ করতে পারছে। এই দুটো কন্ডিশন কিন্তু আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ইনফাইনাইট ডাইলিউশনটাকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতা বলতে আমরা যদি ঠিক এই জিনিসটার কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা যদি কয়েকটা ডাটাকে ঠিক সামনে চোখে রাখি, তাহলে আমাদের সামনে একটা পরিষ্কার চিত্র বেরিয়ে আসবে। বিজ্ঞানী কোল্ডহাউসের এই সূত্রের পিছনে ছিল এক্সপেরিমেন্টাল কিছু ডাটা। কি ডাটা? ঠিক অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কন্ডাক্ট্যান্সের কনসেপ্ট আসার পর বিজ্ঞানী কোল্ডহাউস কি করলেন না, উনি এমন দুটো ইলেকট্রোলাইটকে চুজ করলেন যাদের ক্ষেত্রে অ্যানায়নগুলো সেম, আবার এমন কিছু ইলেকট্রোলাইটকে চুজ করলেন যাদের ক্ষেত্রে ক্যাটায়নটা কমন বা সেম। এইরকম একাধিক ইলেকট্রোলাইটের পেয়ারকে উনি কনসিডার করলেন। কি দেখা গেল? আমরা যদি এখানে দেখি যে KCl আর NaCl, এদের অসীম লঘুতায় তার কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলো উনি মেজার করলেন। যেটা পাওয়া গেল, যদি আমি সেইগুলোকে বিয়োগ করি, অর্থাৎ λ0 অফ KCl মাইনাস λ0 অফ NaCl, এই দুটোকে যদি বিয়োগ করি, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি, যদি আমরা আর এর প্যারালালি আরো দুটো জোড়কে নিই, যেখানে কি না এখানে অ্যানায়নগুলো সেম, দ্যাট ইজ KNO3 and NNO3, যেখানে অ্যানায়নটা এখানেও এটা সেম, এবং এদের ভিতরকার কন্ডাক্ট্যান্সগুলোকে মেজার করে তাদের যদি ডিফারেন্স করি, তাহলে আশ্চর্যজনকভাবে উনি দেখলেন যে ডিফারেন্সটা দুটোর ক্ষেত্রেই সেম হচ্ছে। অর্থাৎ KCl λ0 অফ KCl মাইনাস λ0 অফ NaCl, তার মানটা 21.1, এইটা λ0 অফ KNO3 মাইনাস λ0 অফ NNO3, এদের ডিফারেন্সের মানটাও কিন্তু 21.1, অর্থাৎ সেম। এই দুজোড়া ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আমি ডিফারেন্সগুলো দেখি, দুটো ডিফারেন্স সেম। ঠিক এইটা একই রকম ভাবে উনি ক্যাটায়নটাকে ফিক্স রেখে অ্যানায়নটাকে চেঞ্জ করেও একাধিক পেয়ারের ক্ষেত্রে এই কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলোকে দেখলেন। সাপোজ LiCl আর LiNO3, লিথিয়াম ক্লোরাইডের সাথে লিথিয়াম নাইট্রেট, আমরা যদি দেখি যে এদের কন্ডাক্ট্যান্স ভ্যালু এবং তার ডিফারেন্স ইজ 4.9। ঠিক একই রকম KCl মাইনাস KNO3, দেখো এখানেও কিন্তু ক্যাটায়ন হিসেবে দুটোই K, এদের ডিফারেন্সটা দেখো 4.9। ঠিক একই রকম ভাবে HCl মাইনাস HNO3, এদের ডিফারেন্সের ভ্যালুটাও কিন্তু 4.9। এই রকম কোল্ডহাউস কি করলেন, একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ভিতরে তার অসীম লঘুতায় তার কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলো মেজার করে আশ্চর্যজনকভাবে একটা মিল খুঁজে পেলেন। কি সেই মিল? যদি আমরা এটাকে ভালো করে অ্যানালিসিস করি, তাহলে দেখো এখান থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার। কি না, এই যে ডাটাটা আমার কাছে দেওয়া আছে, দেখো
lambda 0 of KCl minus lambda 0 of NaCl, that is 21.1. একই রকমের lambda 0 KNO3 minus lambda 0 NaNO3 is 21.1. তাহলে দেখো এই দুটো পেয়ার, যেখানে অ্যানায়নটা সেম, এখানেও অ্যানায়নটা সেম, তাহলে এদের ডিফারেন্সটা দুটোর ক্ষেত্রে সেম আসছে। একই রকম ভাবে আমরা এখানে যেটা দেখেছি, তাহলে lambda 0 of LiCl মাইনাস lambda 0 of LiNO3 এর মান হচ্ছে 4.9, lambda 0 of KCl minus lambda 0 of KNO3 4.9। তাহলে আমরা দেখো এই পেয়ারের ক্ষেত্রে তাদের যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা একই। এটা আমরা কখন হওয়া সম্ভব? অ্যাকচুয়ালি আমি যদি ঠিক ইনফাইনাইট ডাইলিউশনের কনসেপ্ট যেটা আমি তোমাদের বললাম ঠিক আগে, এইটাকে যদি ভাবতে পারি এই দুটো সলিউশনের ক্ষেত্রে বা এই দুটো সলিউশনের ক্ষেত্রে, তাহলে আমার প্রেডিকশনটা টোটালি এর সাথে মিলে যাবে। আমি এবার এটাই তোমাদের বলতে চাইছি, দেখো যে lambda 0 KCl বলতে KCl সলিউশনের সেই অসীম লঘুতাটাকে ইন্ডিকেট করছে, যে অবস্থায় গিয়ে K প্লাস এবং Cl মাইনাস আয়ন টোটালি কি হয়ে গেছে, একে অপরের প্রভাব কাটিয়ে পুরো স্বাধীনভাবে বিচরণ করছে। এই অবস্থায় এই K প্লাস যে পরিমাণ কারেন্টকে কন্ডাক্ট করছে, Cl মাইনাস যে পরিমাণ কারেন্টকে কন্ডাক্ট করছে, এই K প্লাস এবং Cl মাইনাস বা Na প্লাস এবং Cl মাইনাসের ক্ষেত্রে যদি আমি ঠিক একই কন্ডিশনের কথা ভাবি, তখন ওই অবস্থায় এই আয়নগুলো দ্বারা যে কন্ডাক্টেন্সটা সেটা অন্য আয়নের দ্বারা প্রভাবিত হচ্ছে না, টোটালি 100% ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে আয়নগুলো। যদি আমি ঠিক এই অবস্থায় দেখতে পারি, মানে ভাবতে পারি, তাহলে আমার প্রেডিকশন এখানে পুরোপুরি মিলে যাবে। দেখো আমি KNO3 আর NaNO3 এর ক্ষেত্রে ভাবছি, সাপোজ এটা আমার কাছে একটা KNO3 দ্রবণ আর এটা একটা NaNO3 দ্রবণ। অসীম লঘুতায় KNO3 আর NaNO3 এর মধ্যে ডিফারেন্সটা কি? KNO3 আর NaNO3, Na প্লাস NO3 মাইনাস। আচ্ছা, এই অবস্থায় অসীম লঘু দ্রবণ দুটোর ক্ষেত্রে কি বলছেন না, এই দ্রবণ যে পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে, যে পরিমাণ তড়িৎকে পরিবহন করবে, তা K প্লাস আয়ন এবং NO3 মাইনাস আয়ন দ্বারা মোট পরিবহনের সাথে সমান। আমি যদি এই দ্রবণের পরিবাহিতাটাকে আয়নের পরিবাহিতার নিরিখে দেখতে চাই, তাহলে দেখো এই অসীম লঘু দ্রবণের মোট মোলার পরিবাহিতা এই দ্রবণে ইলেকট্রোলাইটগুলো দ্বারা সৃষ্টি হওয়া যে আয়নগুলো, সেই আয়নগুলোর মোট মোলার আয়নিক পরিবাহিতার সাথে সমান। কারণ কি? কারণ এখানে আর অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে না যেখানে কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে সে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। তাহলে এই অবস্থায় আমরা যদি K প্লাস এবং Na, মানে এই দুটো দ্রবণের ডিফারেন্সটাকে দেখি, দেখো NO3 মাইনাস আয়ন দ্বারা পরিবাহিত হওয়া মোট কারেন্ট, এখানেও NO3 মাইনাস আয়ন দ্বারা পরিবাহিত হওয়া মোট কারেন্ট দুটোই সেম। এখানে কি আয়ন রয়েছে এটা আমার কাছে ইমমেটেরিয়াল হয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে দ্রবণে এই অবস্থায় আয়নগুলো পুরোপুরি স্বাধীন হয়ে গেছে, তার পাশে অন্য ক্যাটায়ন হিসেবে কে রয়েছে সেটা আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট, মানে সেটা ইমমেটেরিয়াল। তাহলে এই অবস্থায় আয়নগুলো প্রত্যেকে স্বাধীন। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি এই সলিউশনের কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলো তাদের আয়নের নিরিখে দেখতে পারি, তাহলে আমি বলতে পারি যে যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য যাই হোক না কেন, যে কোনো এই ধরনের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ অসীম লঘুতাতে এসে, যখন তাদেরকে আমি অসীম লঘু দ্রবণ অবস্থায় নিয়ে যাচ্ছি, সেই অবস্থায় এসে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দ্বারা তৈরি হওয়া যে উদ্ভূত আয়ন, সেই আয়নগুলোর পরিবাহিতাগুলোকে যদি আমি যোগ করে দিই সিম্পল, তাহলে ওই দ্রবণের পরিবাহিতার মানটা আমার কাছে নোন হয়ে গেল। তাহলে আমি তোমাদের এটাই বলতে চাইছি, বা এই ডাটা আমাদের ঠিক এইটার পিছনে একটা সাপোর্ট তুলে ধরলেন কি না, ঠিক একই রকম দেখো HCl মাইনাস HNO3, তার মানে এখানে দুটোই কমন,
আমি যদি ধরে নিই ইনফাইনাইট ডাইলিউশনে HCl মাইনাস HNO3 কে যদি বিয়োগ করে দিই, তাহলে HCl থেকে তৈরি হওয়া আয়ন H প্লাস Cl মাইনাস, HNO3 থেকে তৈরি হওয়া আয়ন H প্লাস NO3 মাইনাস, তাহলে H প্লাস দুটো আয়নের কন্ডাক্টিভিটি সেম, এটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি Cl মাইনাস আর NO3 মাইনাস। এদের ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এখানেও 4.9। ঠিক এই ডিফারেন্সটা যদি আমি KCl KNO3 তে যাই, দেখো KCl এবং KNO3 দ্রবণের অসীম লঘুতাতে K প্লাস এবং Cl মাইনাস দ্বারা আয়ন দ্বারা পরিবাহিত যে কারেন্ট, K প্লাস এবং NO3 মাইনাস দ্বারা যে পরিবাহিত কারেন্ট, এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে K প্লাস আয়নগুলো আমার কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে কেটে যাবে, পড়ে থাকবে Cl মাইনাস এবং NO3 মাইনাস। এদের আয়নীয় পরিবাহিতার ডিফারেন্সটা, তার মানে এখান থেকে আমরা একটা কংক্রিট সিদ্ধান্তে আসতে পারলাম কি, যে আমরা যদি কোনো তড়িৎ বিশ্লেষ্যকে নিই, সেটা তীব্র হতে পারে বা মৃদু হতে পারে, সেই তীব্র বা মৃদু যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তাকে যদি অসীম লঘুতায় নিয়ে যাই আমরা, তাহলে অসীম লঘু দ্রবণের যে কন্ডাক্ট্যান্সটা আমরা পাবো, সেই কন্ডাক্ট্যান্সটা ওই অসীম লঘুতায় ওই যে আয়নগুলো, ওই ইলেকট্রোলাইটটা যে আয়নে ভেঙেছে, সেই আয়নগুলোর মোট মোলার আয়নীয় পরিবাহিতার এই যোগফলের সাথে সমান হবে। অর্থাৎ আমি তোমাকে দুটো এক্সাম্পল দিয়ে যদি দেখাই, ধরো একটা NaCl এর অসীম লঘু দ্রবণ, দ্যাট ইজ NaCl, সোডিয়াম ক্লোরাইড, এর একটা ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে এখানে আমরা দ্রবণের লঘুতাটাকে আয়নের সাপেক্ষে প্রকাশ করছি, অর্থাৎ আমি যদি এই দ্রবণটাকে একটা ইনফাইনাইট ডাইলিউট অবস্থায় নিয়ে যাই, তাহলে আমি বলতে পারি এই অবস্থায় ইনফাইনাইট ডাইলিউশনে সোডিয়াম ক্লোরাইড, এই যে দ্রবণটার কন্ডাক্ট্যান্স ভ্যালুটা, এই অবস্থায় দেখো এই দ্রবণে তৈরি হওয়া Na প্লাস এবং Cl মাইনাস, যারা অসীম লঘুতা এসে পুরোপুরি স্বাধীন হয়ে গেছে, কোনো পিছুটা কারোর কাছে নেই, মানে কারোর প্রতি কারোর কোনো ইন্টারাকশন নেই, এই অবস্থায় এই দ্রবণের কন্ডাক্ট্যান্স ভ্যালুটা λ0 অফ Na প্লাস প্লাস λ0 অফ Cl মাইনাস, এই যে দুটো আয়ন, এই আয়নগুলোর মোলার আয়নীয় পরিবাহিতার যোগফলের সাথে সমান। তার মানে এইটা আমার ইন্ডিকেট করছে কি, NaCl দ্রবণের পরিবাহিতা অসীম লঘুতায়, আর এইগুলো ইন্ডিকেট করছে কি, এগুলো ইন্ডিকেট করছে এই আয়নগুলোর আয়নীয় পরিবাহিতা এট ইনফাইনাইট ডাইলিউশনে, মোলার আয়নীয় পরিবাহিতা এদের যোগফলের সাথে সেটা সমান হবে। সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে। আমি যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইডকে নিই, CaCl2, তাহলে এক্ষেত্রে দেখো CaCl2 একটা অসীম লঘু দ্রবণের কথা যদি আমি ভাবি, তাহলে এই অবস্থায় দ্রবণ দ্বারা দ্রবণের যে কন্ডাক্ট্যান্স ভ্যালুটা, এই দ্রবণে ওই CaCl2টা কিভাবে বিয়োজিত হয়েছিল, Ca+2 মাইনাস, অর্থাৎ 1 মোল CaCl2 ভেঙে গিয়ে 1 মোল ক্যালসিয়াম +2 আয়ন এবং 2 মোল ক্লোরাইড আয়নে উৎপন্ন করেছিল। তাহলে আমি দ্রবণে আয়ন পাচ্ছি কি, আয়ন পাচ্ছি হচ্ছে 2 মোল Cl মাইনাস এবং 1 মোল Ca+2। তাহলে কোহলডাউস ল কি বলছে না, দ্রবণে তৈরি হওয়া যে আয়নগুলো, সেই আয়নগুলোর মোট মোলার আয়নীয় পরিবাহিতার সাথে দ্রবণের পরিবাহিতাটা সমান হবে। তাহলে আমি যখন ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বা এই ধরনের কোনো ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা তার ইনফাইনাইট ডাইলিউশন কন্ডিশনে আসবো, তাহলে এই অবস্থায় আমি কি বলতে পারি, λ0 অফ Ca+2, অর্থাৎ মোলার আয়নিক পরিবাহিতা ক্যালসিয়ামের প্লাস λ0 অফ Cl মাইনাস ক্লোরাইড আয়ন। তাহলে মোলার 1 মোল ক্লোরাইড আয়নের পরিবাহিতা, কিন্তু ক্লোরাইড আয়ন দ্রবণে তৈরি হয়েছে 2 মোল, তাহলে 2 মোলের আয়নীয় পরিবাহিতা দ্যাট ইজ 2 ইনটু Cl মাইনাস। সেটাকে আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এদেরকে যদি আমি যোগ করে দিতে পারি, তাহলে এই যোগফল থেকে আমরা কি করতে পারি, এই যোগফল থেকে আমরা এই CaCl2 মোট মোলার পরিবাহিতা পেয়ে যেতে পারি। এটাই কিন্তু বিজ্ঞানী কোহলডাউস তার এই আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত যে সূত্র, সেই সূত্রের বিষয়বস্তু হচ্ছে এটা।
এটা যদি আমি কোনো এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এই সূত্রটাকে আমরা তীব্র এবং মৃদু সবার ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা ভাবি, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণকে ইনফাইনাইট ডাইলিউশনে যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ যে আয়নগুলো তৈরি করছে, দ্যাট ইজ ল্যামডা জিরো অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস, যে আয়ন দুটো তৈরি করছে সেই আয়ন দুটোর মোলার পরিবাহিতার যোগফলের সাথে সমান, মানে মোট মোলার পরিবাহিতা। যদি একাধিক মোল তৈরি হয় তাহলে প্রত্যেকের মোট মোলার পরিবাহিতার যোগফলের সাথে এটা সমান হবে। তাহলে কোল্ড-লাউসের ল আমাদের ঠিক এটা। এইবার আমরা আসতে চাইছি কোল্ড-লাউস ল এর অ্যাপ্লিকেশন পার্টটাতে। আমরা কোল্ড-লাউস লকে কোথায় অ্যাপ্লাই করতে পারি, ঠিক সেই জায়গাতে আমরা আসতে চাইছি। দেখো, আমরা যদি কি করি না, আমরা যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে কন্ডাক্ট্যান্স ভ্যালু ইনফাইনাইট ডাইলিউশনে যেটা দেখেছিলাম, সেটা কি না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা যে গ্রাফটা টেনেছিলাম, দ্যাট ইজ ল্যামডা ভার্সেস রুট সি। এই গ্রাফটা পেয়েছিলাম কিরকম না, এইরকম একটা গ্রাফ পাওয়া গিয়েছিল ফর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। উইক ইলেকট্রোলাইট, এই গ্রাফ থেকে গ্রাফিক্যাল মেথডে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে অ্যাকিউরেট মেজার করা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ গ্রাফের যা নেচার, এই ধরনের গ্রাফ থেকে অ্যাকিউরেট কোনো ডাটাকে নির্ধারণ করা খুব কঠিন এই কারণেই, কারণ গ্রাফটা ঠিক এইরকম একটা গ্রাফ যদি স্ট্রেট লাইন হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, আমরা তার মানটা ইনফাইনাইট ডাইলিউশনে ঠিক বার করে ফেলতে পারতাম। কিন্তু এইটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গ্রাফের নেচার আমাকে কি করেছে না, তার অসীম লঘুতায় তার কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে কি করতে পারেনি না, কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে মেজার করতে পারা যায়নি। এই অসুবিধাটাকে আমরা দূর করতে পারি কার, কোল্ড-লাউসের লটাকে কাজে লাগিয়ে। কি, ধরো আমরা উইক ইলেকট্রোলাইট হিসাবে যদি চুজ করি অ্যাসিটিক অ্যাসিড, দ্যাট ইজ CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের ইনফাইনাইট ডাইলিউশন কন্ডিশনে আমি কি দেখলাম, এই অ্যাসিটিক অ্যাসিড দ্রবণকে যদি আমি ইনফাইনাইটলি ডাইলিউট করি তাহলে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে পরিবাহিতা আমরা পাবো ল্যামডা মাইনাস CH3COOH, এইটা সমান কোল্ড-লাউসের ল কি বলছে, ল্যামডা জিরো অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস। এইটা এইবার দেখো, যদি আমরা কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে বার করতে চাই, যদি আমরা এই আয়নগুলোর আয়নীয় পরিবাহিতাগুলোকে বার করতে পারি ইনডাইরেক্টলি কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের হেল্প নিয়ে, সাহায্য নিয়ে, তাহলে এই ধরনের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়নীয় পরিবাহিতার মানটা আমার কাছে জানা হবে। ঠিক কিরকম আমি যেটা বলতে চাইছি, দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ, এই অ্যাসিটিক অ্যাসিড দ্রবণটা গেল আমরা তিনটে সোডিয়াম অ্যাসিটেট, NaCl, সোডিয়াম ক্লোরাইড আর HCl, আমরা যদি এই তিনটে স্ট্রং ইলেকট্রোলাইট তার ইনফাইনাইট ডাইলিউশনে তার ল্যামডা জিরো ভ্যালুগুলোকে বার করতে পারি, তাহলে কোল্ড-লাউস ল আমাকে কি বলছে, কোল্ড-লাউস ল আমাকে বলছে যে ল্যামডা জিরো অফ সোডিয়াম অ্যাসিটেট সমান ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ CH3COO মাইনাস ল্যামডা জিরো অফ NaCl সমান আমরা কি করতে পারি, ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস ল্যামডা জিরো অফ HCl সমান আমি কি করতে পারি, ল্যামডা জিরো অফ
H প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। তাহলে দেখো এই তিনটে দ্রবণের কন্ডাক্ট্যান্স ভ্যালুগুলো অসীম লঘুতায় কোল্ড-লাউস ল অনুযায়ী কি এদের দ্বারা তৈরি আয়নের মোট মোলার পরিবাহিতার সাথে সমান। এবার আমরা এই তিন ধরনের ইলেকট্রোলাইট যাদের ইকুইভ্যালেন্ট যাদের কন্ডাক্ট্যান্স ভ্যালু ইনফাইনাইট ডাইলিউশনে কোথায় না গ্রাফ থেকে পেয়ে যেতে পারি, এই তিনটের হেল্প নিয়ে আমরা অ্যাসিটিক অ্যাসিডের কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে বার করে ফেলতে পারি। কিভাবে দেখো, আমি যদি এইটা সমান করতে পারি কি ল্যামডা জিরো অফ CH3 COONA সোডিয়াম অ্যাসিটেট প্লাস ল্যামডা জিরো অফ HCl মাইনাস ল্যামডা জিরো অফ NaCl সোডিয়াম ক্লোরাইড। দেখো যদি আমরা এই তিনটে দ্রবণের কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে যোগ বিয়োগ করতে পারি, তাহলে এটা তিনটে ইকুয়েশন থেকে যদি আমরা 1 2 3 এই তিনটে ইকুয়েশন থেকে এদের ভ্যালুগুলো এখানে পুট করি, তাহলে ল্যামডা জিরো অফ সোডিয়াম অ্যাসিড মানে ল্যামডা জিরো অফ Na প্লাস ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ HCl ল্যামডা জিরো অফ H প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস and minus lambda zero of NaCl, that is Na plus and Cl minus। তাহলে কি হবে দেখো এখানে সমস্তটা ব্যালেন্স হয়ে যাবে, সমস্তটা কেটে যাবে আলটিমেটলি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ল্যামডা জিরো অফ CH3 COOH এটা সমান আমার পড়ে থাকলো কি না ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস প্লাস ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ H প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস মাইনাস ল্যামডা জিরো অফ Na প্লাস মাইনাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস। তাহলে দেখো এই Na প্লাস কেটে গেল, এই Cl মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কি ল্যামডা জিরো অফ CH3 COO মাইনাস প্লাস H প্লাস, দ্যাট ইজ ল্যামডা জিরো অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্য নিয়ে ইনডাইরেক্টলি কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় তার কন্ডাক্ট্যান্সটাকে বার করতে পারি এই কোল্ড-লাউস সূত্রটাকে কাজে লাগিয়ে। তাহলে এটা গেল তার ফার্স্ট অ্যাপ্লিকেশন, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ইনফাইনাইট ডাইলিউশন বা অসীম লঘুতায় তার মানটা বার করা ডিফিকাল্ট, সেই কারণে ঘুরিয়ে এই ধরনের প্রবলেমগুলো তোমাকে দিয়ে দিতে পারে বা পরীক্ষাতে মাঝে মধ্যেই পড়ে। তো এটা গেল ফার্স্ট অ্যাপ্লিকেশন। আমরা যদি সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাই, দেখো কোল্ড-লাউস ল এর যে দ্বিতীয় অ্যাপ্লিকেশন, সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে কি না ডিটারমিনেশন অফ কি না ডিগ্রি অফ ডিসোসিয়েশন। যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তার বিয়োজন মাত্রার গণনা, দ্যাট ইজ আলফার মানটাকে আমরা গণনা করতে পারি তার এই কোল্ড-লাউস সূত্রটাকে ইনডাইরেক্টলি কাজে লাগিয়ে। কিরকম, ধরো আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড। তুমি যদি ভাবো CH3 COOH, এইটা একটা সি মোলার গাঢ়ত্ব বিশিষ্ট একটা পার্টিকুলার টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেড একটা সি মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ। আর পাশাপাশি ওই একই টেম্পারেচার T ডিগ্রি সেন্টিগ্রেডে এই অ্যাসিটিক অ্যাসিডেরই একটা ইনফাইনাইটলি ডাইলিউট সলিউশন, অসীম লঘু একটা দ্রবণ, দ্যাট ইজ CH3 COOH। এটা হচ্ছে ইনফাইনাইট ডাইলিউট সলিউশন, আর এটা হচ্ছে সি মোলার সলিউশন ফর অ্যাসিটিক অ্যাসিড।
এইবার দেখো এই দুটো দ্রবণের ক্ষেত্রে তার যদি কি করতে পারি না, তার পরিবাহিতা, মোলার পরিবাহিতাগুলোকে আমি কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা এই আলফার মানটাকে বার করে ফেলতে পারবো। আমরা কি করতে পারি, এই দ্রবণের মোলার কন্ডাক্ট্যান্সটাকে যদি আমি শুধু ল্যামডা বলি, আর এর ক্ষেত্রে মোলার কন্ডাক্ট্যান্সটাকে যদি ল্যামডা ল্যামডা জিরো বলতে পারি, বা মোলার কন্ডাক্ট্যান্স ল্যামডা এম ডিভাইডেড বাই এটা ল্যামডা জিরো এম। তাহলে দেখো এই দ্রবণের ক্ষেত্রে ল্যামডা এম যেটা মোলার কন্ডাক্ট্যান্সটা কার সাথে প্রপোর্শনাল? মোলার কন্ডাক্ট্যান্সটা সরাসরি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, নাম্বার অফ আয়নস এর সাথে প্রপোর্শনাল। আচ্ছা, নাম্বার অফ আয়নস যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দেখো, যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে CH3 COOH এর নাম্বার অফ আয়নসটা CH3 COO মাইনাস প্লাস H প্লাস, এটা কার সাথে প্রপোর্শনাল? এটা প্রপোর্শনাল দেখো ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার সাথে। এর আলফার মানটা যত বাড়বে এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত বৃদ্ধি পাবে, আয়নের সংখ্যা তত বৃদ্ধি পাবে। ঠিক, তাহলে আমি যদি ধরে নিই এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আলফা ইজ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটা হচ্ছে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা, তাহলে আমি কি করতে পারি, ল্যামডা জিরো এম ফর সি মোলার গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, এই অবস্থায় তার যে বিয়োজন মাত্রা আলফাটা তার সাথে প্রপোর্শনাল। কারণ যত বেশি পরিমাণ বিয়োজিত হবে আয়নের সংখ্যা তত বাড়বে, তাহলে নাম্বার অফ আয়নের সাথে যেটা প্রপোর্শনাল হয়েছিল সেটাই প্রপোর্শনাল টু আলফা। এইবার আমরা যদি এই দ্রবণের ক্ষেত্রে দেখি, ইনফাইনাইট ডাইলুট সলিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অসীম লঘু দ্রবণের ক্ষেত্রে, তাহলে ল্যামডা জিরো এম এটা প্রপোর্শনাল টু কি, নাম্বার অফ আয়নস, এটাও তার নাম্বার অফ আয়নস এর সাথে প্রপোর্শনাল। নাম্বার অফ আয়নস দ্যাট মিন্স কি, এটাও প্রপোর্শনাল কার সাথে, এটাও প্রপোর্শনাল আলফা। কোন আলফা না, অসীম লঘুতায় আলফার সাথে প্রপোর্শনাল। এবার অসীম লঘুতায় আলফার মানটা আমরা কি দেখলাম, দ্রবণ যখন লঘু হয়ে গেল অসীম, তাহলে আলফা ইজ 1, দ্যাট ইজ 100% ডিসোসিয়েশন সে করে ফেলেছে, আর নতুন করে ভাঙার কিছু নেই, ডিসোসিয়েট হওয়ার কিছু নেই। তাহলে এই অবস্থায় আমি কি করতে পারি, তাহলে ল্যামডা জিরো এমটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার, 1। তাহলে দেখো এখানে আমি ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এই দুটোকে যদি রেশিও করি, তাহলে ল্যামডা এমটা কার সাথে প্রপোর্শনাল, আলফার সাথে, ল্যামডা জিরো এমটা কার সাথে, এক্সট্রিম কন্ডিশন, দ্যাট ইজ আলফা সমান 1। এদের মধ্যে এই ধরনের একটা রিলেশনশিপ আমরা পেলাম, যেটাকে কাজে লাগিয়ে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটাকে আমরা বার করে ফেলতে পারি। অর্থাৎ কোনো অসীম লঘু দ্রবণের কন্ডাক্ট্যান্স ভ্যালুটাকে কাজে লাগিয়ে যে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা বার করা যায়, ঠিক এই সমীকরণটা কাজে লাগিয়ে। এখান থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেমস আছে, করতে হবে। আরও একটা অ্যাপ্লিকেশন আমাদের ইনডাইরেক্টলি কখনো কখনো দিয়ে দিতে পারে, সেটা কি না, থার্ড অ্যাপ্লিকেশন। এই থার্ড 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখো, সেটা হচ্ছে কোন উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে থার্ড যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার বিয়োজন ধ্রুবক কে এর মান ক্যালকুলেট করা। বিয়োজন ধ্রুবক কে, এই কে এর মানটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। তো হোয়াট ইজ ডিগ্রি অফ বিয়োজন ধ্রুবক বলতে কি বোঝায়, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ধরো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে CH3 COOH, এ CH3 COO মাইনাস প্লাস H প্লাস, এইভাবে ভেঙে গেল। আমি যদি ধরে নিই এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, এবং আলফা মোল ডিসোসিয়েট করার পর এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় গিয়ে পৌঁছালো, বা এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণটা একটা সাম্য দ্রবণের সাম্যাবস্থায় গিয়ে পৌঁছালো, তাহলে আমি কি লিখতে পারি, যদি 1 মোল অ্যাসিডিক অ্যাসিড ইনিশিয়ালি থাকে তাহলে কোনো আয়ন তৈরি হয়নি, কখন, T সমান 0 তে, আর T সমান T তে
যদি এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা হয় তাহলে কি হবে, আলফা 1 মোলের মধ্য থেকে আলফা মোল ভেঙে যাবে, এটা আলফা মোল তৈরি হবে, এটা আলফা মোল তৈরি হবে। যদি এটা সি মোলার যৌগের ক্ষেত্রে আমি ভাবি তাহলে আলফা সি আলফা সি আলফা সি, তাহলে এটা টোটালি ক্লাস 11 এর বিষয়বস্তু, আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে ঠিক এটা পড়েছি। এবার এই দ্রবণের ক্ষেত্রে ডিগ্রি অফ বিয়োজন ধ্রুবক যদি আমি কে বা এটাকে কে বলি, অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে, এ যেহেতু অ্যাসিড সেটা কে বলা হতে পারে। আমি ইন জেনারেলি কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদ সেটা অ্যাসিড হতে পারে, বেশ হতে পারে, যদি কে বলি তাহলে এক্ষেত্রে মানটা কি দাঁড়াচ্ছে দেখো, অ্যাট ইকুইলিব্রিয়াম CH3C ডবল মাইনাস H প্লাস ডিভাইডেড বাই CH3C ডবল H। তাহলে ভ্যালুগুলোকে যদি পুট করে দিতে পারি তাহলে দেখো এটা আলফা সি, এটাও আলফা সি, 1 মাইনাস আলফা ইন্টু সি। তাহলে এখান থেকে আমি সিসি কেটে গেল, দ্যাট ইজ আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এইরকম একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম, সেটা ক্লাস 11এও পেয়েছিলাম আমরা। তাহলে কে সমান আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই আলফার মানটাকে যদি আমরা এখানে পুট করে দিতে পারি, তাহলে আলফা সমান আমরা কি দেখলাম, আলফা সমান ল্যামডা বাই ল্যামডা জিরো, এই আলফার মানটা আমরা কি পেলাম, ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম। এই আলফার মানটাকে যদি এই ইকুয়েশনে পুট করে দিতে পারি, সি এর মানটা আমার কাছে বলে দেওয়া থাকবে, তাহলে এই বিয়োজন ধ্রুবক কে এর মানটা আমার কাছে জানা হয়ে যাবে। তাহলে এই গেল কন্ডাক্ট্যান্স পার্টের থিওরিটিক্যাল পোর্শন। এরপর যে যে টপিকগুলো বললাম ঠিক এই টপিকের উপরই তোমার নিউমেরিক্যাল প্রবলেমস আছে, সেগুলোকে সলভ করতে হবে, তাহলেই কন্ডাক্ট্যান্সটা আমার কমপ্লিট হবে।